দেখো আমরা স্যান্ডের একেবারে শেষের দিকের ফাইনেস মডুলাস বা গ্রেডিং কিভাবে করতে হয় সেটা দিয়ে আজকে স্যান্ড বা এগ্রিগেটের এই চ্যাপ্টার টোটালি ক্লোজ হবে। গ্রেডিং বলতে আমরা এর আগে এগ্রিগেটের গ্রেডিং দেখছিলাম যে পার্টিকেলগুলোর বিভিন্ন সাইজ অনুযায়ী সাজানো, পার্টিকেল কোন পার্টিকেল মানে বিভিন্ন সাইজের পার্টিকেল কত পার্সেন্টেজ আছে একটা এগ্রিগেটের মধ্যে বা মর্টারের মধ্যে বা ইনডিরেক্টলি কংক্রিটের মধ্যে, সেটা ডিফাইন করা হচ্ছে গ্রেডিং। এখন দেখো স্যান্ডের ক্ষেত্রে কি হবে, 4.75 মিলিমিটার থেকে 0.075 মিলিমিটার এই রেঞ্জের মধ্যে যারা থাকবে তারাই স্যান্ড পার্টিকেল হিসেবে গণ্য হবে। তার মানে 4.75 মিলিমিটার বা 4 নম্বর চিপ দিয়ে পাস করবে যেটা, আর হচ্ছে 16 নম্বর চিপে যেটা রিটেন করবে সেটাই হচ্ছে স্যান্ড। এর উপরে এবং নিচে যারা আছে তারা স্যান্ডের মধ্যে পড়বে না। হ্যাঁ, 16 নিচে যেগুলো যাবে সেগুলো ক্লে বলা হয় অথবা ডাস্ট, সেটা আমরা জিওটেকে ক্লের ব্যাপার স্যাপারে পড়বো আর কি, ওটাকেও কনসিডারেশন নিতে হয়, ওরও গ্রেডিং আছে। যাই হোক, এখন দেখো যে এই যে গ্রেডিং করতেছে, গ্রেডিং করার কারণ হচ্ছে যে বিভিন্ন সাইজের পার্টিকেলগুলা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড কিনা, এক সাইজের পার্টিকেল দিয়েও তো টোটাল একটা কমপ্লিট মিক্স করা যায়, এক সাইজের পার্টিকেল দিয়েও করা যায়। এখন ইউনিফর্ম যদি মিক্স না হয় তাহলে কংক্রিটের যে ডেন্সিটি সেটা হবে না। কারণ কি, বড় স্পেসগুলো, বড় পার্টিকেলগুলো যখন স্পেস দখল করে তখন কিছু পোর স্পেস থেকে যায়, সেগুলোকে ফিল আপ করার জন্য কম্পারেটিভলি তার থেকে ছোট সাইজের পার্টিকেল দরকার। আবার সেইগুলো ফিল আপ করার পরেও আরও কিছু পোর স্পেস থেকে যায় সে যেগুলোকে আরও ছোট পার্টিকেল দ্বারা। এই জন্যে সব সাইজের পার্টিকেলের যদি ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হয় তাহলে ডেন্সিটিটা এমনিতেই ভালো হবে। এখন দেখো স্ট্যান্ডার্ড চিপ সাইজ কি কি আছে, নাম্বার 3, তারপর 1.5 ইঞ্চ, তারপর 3/4 ইঞ্চ, 3/8 ইঞ্চ, নম্বর 4, নম্বর 8, নম্বর 16, নম্বর 30, এভাবে তোমরা এগুলো অলরেডি মানে চিপ প্র্যাকটিক্যালি এগুলো চিপ অ্যানালাইসিস করে ফেলছো মনে হয় লাগে। এখন চিপ অ্যানালাইসিসের আর একটা উদ্দেশ্য থাকে, একটা হচ্ছে গ্রেডিং করা, আর একটা তার ফাইননেস মডুলাস ক্যালকুলেট করা। ফাইননেস মডুলাসটা কি, যে একটা পার্টিকেল অন্য আর একটা পার্টিকেলের তুলনায়, ধরো এ একটা স্যাম্পল আর এ হাতে আর একটা স্যাম্পল, এই দুটা পার্টিকেল যদি ফাইননেস মডুলাস জানা থাকে তাহলে আমি বলতে পারবো যে কোনটা বেশি ফাইন মানে কোনটা বেশি ছোট আর কোনটা বেশি কোর্স। ফাইননেস মডুলাস দ্বারা ডিফাইন করা যাবে যে কোনটা ফাইন আর কোনটা কোর্স অন অ্যান অ্যাভারেজ। এখন দেখো ফাইননেস মডুলাস আমরা কিভাবে ক্যালকুলেট করব। ফাইননেস মডুলাস হচ্ছে নাম্বার 3 থেকে 100 পর্যন্ত, নাম্বার 3 থেকে 100 পর্যন্ত যে চিপ সাইজগুলো আছে তার সবগুলার কিউমুলেটিভ পার্সেন্ট রিটেন, কিউমুলেটিভ রিটেন ডিভাইড বাই এফএমটি, যদি আমি এফ দ্বারা ডিনোট করি, ডিভাইড বাই 100। খেয়াল রাখবে যে 3 থেকে শুরু 100 পর্যন্ত 200 নম্বর কিন্তু ক্যালকুলেশনে আসবে না কখনোই। এফএম ভ্যালু ক্যালকুলেশনের ক্ষেত্রে তুমি পার্সেন্ট রিটার্ন ক্যালকুলেট করতে পারো, কিন্তু এক্সেপ্ট নাম্বার 200 চিপের যে রিটেন সেটা কখনোই ক্যালকুলেশনে আসবে না ফাইননেস মডুলাস ক্যালকুলেশনে। এটাকে সাধারণত এফ দ্বারা ডিনোট করা হয়। আর স্যান্ডের ক্ষেত্রে এই ভ্যালু 2 থেকে 3 এর মধ্যে হবে, 2 থেকে 3 এর মধ্যে হবে। এই স্মলার ভ্যালু অফ ফাইননেস মডুলাস indicate the presence of large proportion of finer particles and vice versa. হ্যাঁ হবে না কেন, 6 থেকে 8 বললাম না এগ্রিগেটের ক্ষেত্রে। আচ্ছা দেখো যে এই লাইনটা ইম্পর্টেন্ট, এই স্মলার ভ্যালু অফ ফাইননেস মডুলাস মানে ফাইননেস মডুলাস দ্বারা তুমি দুইটা পার্টিকেলের মধ্যে বা দুইটা স্যাম্পলের মধ্যে কি ডিফারেন্স দেখবা, স্মলার ভ্যালু অফ, তার মানে ফাইননেস মডুলাস ভ্যালু কম মানে সেই পার্টিকেলটা বেশি ফাইন। ফাইননেস মডুলাস indicate the presence of large proportion of fine particle, তার মানে ধরো একটাতে 1.5 আর একটাতে 2, এটা দ্বারা তুমি কি বুঝবা ফাইননেস মডুলাস 1.5 এ না, যত 2 তে বেশি ফাইন পার্টিকেল আছে, বুঝতে পারছো? ফাইননেস মডুলাস ভ্যালু যত বেশি তার মানে সেইখানে ফাইন পার্টিকেলের পরিমাণ বেশি।
a smaller value of fine particles, না আমি উল্টা বলছি তাই, smaller value of fineness modulus indicate the presence of large proportion of finer particles. এটাকে আমরা ক্যালকুলেশনের সময় দেখব অ্যাকচুয়ালি কি ডিফারেন্সটা হয়। এরপর দেখো এইটা ছাড়াও কম্বাইন্ড ফাইননেস মডুলাস ক্যালকুলেট করা যায়। কম্বাইন্ড ফাইননেস মডুলাস, কম্বাইন্ড ফাইননেস মডুলাস কি, ওটাকে এফ দ্বারা ডিনোট করব, একটা ফর্মুলেশন আছে দেখো যে এফ কম্বাইন্ড যদি ইন্ডিভিজুয়াল ফাইননেস মডুলাস f1 আর f2 হয়, দুটো যদি স্যাম্পল হয় f1 আর f2 দুটো যদি স্যাম্পল হয় তাহলে তার স্যাম্পল ওয়েট আর ফাইননেস মডুলাস প্লাস যদি দুইটা হয় স্যাম্পল m1 f1, তার মানে প্রথম স্যাম্পলের ফাইননেস মডুলাস আর তার যে ওয়েট টোটাল ওয়েট প্লাস পরবর্তী স্যাম্পলের টোটাল ওয়েট ইনটু ফাইননেস মডুলাস ডিভাইডেড বাই স্যাম্পল দুটার ওয়েটের যোগফল। এভাবে যদি ক্যালকুলেট করো তাহলে এফ কম্বাইন্ড পাবা, মানে ওই দুইটা স্যাম্পলের জন্য কম্বাইন্ড এফএম ভ্যালু পাবা। এখন আমরা এগুলো এই যে যতগুলো পড়তেছি সবগুলো প্রবলেম করব। এখন এটা কোন প্রপোর্শনে আছে, প্রপোর্শন মানে রেশিওতে আছে, এটা কি 1:1 আছে 1:2 আছে, তার মানে প্রথম স্যাম্পল যদি 1 নিই পরবর্তী স্যাম্পল, তার মানে 1 গ্রাম যদি নিই পরবর্তী স্যাম্পলে 1 গ্রাম, আর এটা যদি 1 নিই পরবর্তী স্যাম্পল 2 গ্রাম। এই রেশিওটা ক্যালকুলেট করার জন্য আবার একটা ফর্মুলা আছে, এগুলো সব এমপিরিক্যাল ফর্মুলা মানে ল্যাব বেসড ফর্মুলা। দেখো f1 f কম মানে কম্বাইন্ড, যদি রেশিও ক্যালকুলেট করতে চাই তাহলে অলওয়েজ এই ফর্মুলা r = f1 f কম মাইনাস f কম মানে কম্বাইন্ড, f কম্বাইন্ড মাইনাস f2। এটা গেল দুইটা স্যাম্পলের রেশিও কত, দুইটা স্যাম্পলের রেশিও কত। এখন এর মধ্যে কোন একটার পরিমাণ কত, কোন একটা কি রেশিওতে আছে, তাহলে r1 যদি ক্যালকুলেট করতে চাই অথবা r2, দেখো r1 ক্যালকুলেট করতে চাইলে এখানে f1 হবে, যদি r2 ক্যালকুলেট করি তাহলে এখানে f2 হবে, এখানে f1 হবে, না এখানে তো ঠিকই থাকবে, ঠিক আছে। প্রথম আর যেটা এটা হচ্ছে কম্বাইন্ড রেশিও, দুইটা স্যাম্পল 1:1 রেশিওতে আছে অথবা 1:2 রেশিওতে আছে, মানে টোটাল স্যাম্পলটা দুইটা হয় বা তিনটা হয়, যে কয়টাই হোক সেগুলো কি রেশিওতে আছে সেটা ডিনোট করবে। এখন R1 হচ্ছে তার মধ্যে যে কোনো একটা, তুমি যে স্যাম্পল মানে যে স্যাম্পলটাকে চিন্তা করবা সেইটা কি রেশিওতে আছে, বুঝতে পারতেছো না? এখানে যদি R1 না হয় R2 হয়, মানে আমি 2 নম্বর স্যাম্পল জানতে চাচ্ছি যে ধরো 1:1 এর রেশিওতে আছে বা 1:2 তে আছে, তার মধ্যে 2 নম্বর স্যাম্পলটা কি রেশিওতে আছে, তাহলে এখানে হবে R2 = এখানে f1 হবে না তখন, আর f2 f কম f1 f2। রাষ্ট্রে বই এখন আমরা কিছু প্রবলেম দেখব আর কি, সবাই আজকে একটু লিখবা। মানে যেখানে লিখতে বলবো সেখানে লিখবা, ওইটা লেখা দরকার। দেখো যে একটা একদম পড়া যায় না, পিছন থেকে পড়া যায়,
এবার পড়া যাচ্ছে না। দেখো 100 গ্রাম সুনামগঞ্জ স্যান্ড ওয়াশ চিপ থ্রু স্ট্যান্ডার্ড চিপ সাইজ। চিপের ওপেনিংগুলো তোমার জানা থাকবে যখন তুমি চিপ অ্যানালাইসিস করবা, স্যান্ডের যখন তার গ্রেডেশন করবা তখন তার চিপ কোন কোন চিপ দিয়ে পাস করতে হবে এটা তোমার জানা, কারণ স্যান্ডের ডেফিনেশনই হচ্ছে 4.75, তার মানে 4 নম্বর থেকে 16 নম্বর পর্যন্ত হবে। সুতরাং তার ওপেন স্পেস এবং চিপ কত নম্বর চিপ সেগুলো তোমার জানা আছে। তারপর তুমি যদি শুধু প্রবলেমে যখন থাকবে এক্সামের জন্য, চিপ সাইজ দেওয়া থাকবে, তার ওপেন স্পেস দেওয়া থাকবে, তার রেসপেক্টিভ রিটেন বা কিউমুলেটিভ পার্সেন্ট রিটেন এগুলো দেওয়া থাকবে। দেখো 100 grams of Sunamganj sand was shipped through standard ships and the following results were obtained. Compute the fineness modulus of the sample of sand. দেখো চিপের সাইজগুলো দেওয়া আছে এখানে আর তার রেসপেক্টিভ কিউমুলেটিভ পার্সেন্টেজ দেওয়া আছে। তার মানে এটাতে জাস্ট কিউমুলেটিভ পার্সেন্টেজগুলো যোগ করা, 100 দ্বারা ভাগ করা। ঠিক আছে, এই এক্সাম্পলের জন্য জাস্ট কিউমুলেটিভ পার্সেন্টেজগুলো যোগ করা আর 100 দ্বারা ভাগ করা। দেখো এখানে 200 নম্বর চিপটা যদিও দেওয়া নেই, কারণ এইখানে 100 দ্বারা ফিল আপ করা মানে কি বলতে পারবা? 200 নম্বর চিপে কোনো রিটেন নেই। ঠিক আছে, তার মানে যদি এরকম কিউমুলেটিভ পার্সেন্টেজ দেওয়া থাকে, দেখো 0 প্রথমটাতে সবগুলোতে 0, তার মানে কি কোনো পার্সেন্ট রিটেন নেই। তারপরে 10, 30, 100 হয়ে ফিল আপ গেছে, তার মানে 100 নম্বর চিপেও কোনো রিটেন নেই। এখন যদি আমি এফএম ভ্যালু ক্যালকুলেট করতে চাই, তাহলে দেখো সবগুলা যে কিউমুলেটিভ পার্সেন্ট রিটেন এখানে 10 থেকে শুরু, 0 এগুলো তো আর যোগ করার দরকার নেই। 10 প্লাস 30, তারপরে 100, তারপরে 100, এই যে দুইটা 100 ডিভাইড বাই 100, এটা কি করলে 2.4 হয়। এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখি। দেখো এখানে আবার সাভার স্যান্ড আর দুর্গাপুর স্যান্ড, এই দুটা স্যান্ডের দেওয়া আছে, কিউমুলেটিভ পার্সেন্ট রিটেন দেওয়া আছে, অ্যামাউন্ট দেওয়া আছে, আর প্রত্যেকটা টোটাল অ্যামাউন্ট হচ্ছে 1250 গ্রাম করে কিউমুলেটিভ অ্যামাউন্ট রিটেন দেওয়া আছে। এখান থেকে কম্বাইন্ড ফাইননেস মডুলাস ক্যালকুলেট করতে হবে। কম্বাইন্ড ফাইননেস মডুলাস ক্যালকুলেট করতে যায়, তাহলে আগে ইন্ডিভিজুয়াল ফাইননেস মডুলাস ক্যালকুলেট করতে হবে, তারপরে ওই ফর্মুলা থেকে ইন্ডিভিজুয়াল ফাইননেস মডুলাস কিভাবে ক্যালকুলেট করবা? প্রত্যেকটা কিউমুলেটিভ পার্সেন্ট রিটেন ডিভাইড বাই 100, তারপরে ওই যে ফর্মুলা ছিল, হ্যাঁ এই ফর্মুলা ছিল। এখন দেখো যদি এক্সামে দুইটা না হয় তিনটা, যদি এক্সামে দুইটা না হয় তিনটা থাকে পারা যাবে না। তাহলে দেখো এখানে কিউমুলেটিভ পার্সেন্ট রিটেন ক্যালকুলেট করলাম, কিউমুলেটিভ ওয়েট রিটেন দেওয়া আছে, তারপরে তার পার্সেন্টেজ ক্যালকুলেট করা। পার্সেন্টেজটা কিভাবে ক্যালকুলেট করতে হয়? কিউমুলেটিভ ওয়েট রিটেনকে টোটাল ওয়েট দ্বারা ভাগ করা। ধরো আমরা একটা 50-এর জন্য দেখি, 50 হচ্ছে সাভার স্যান্ড, তাহলে যদি তুমি তার পার্সেন্ট রিটেন ক্যালকুলেট করতে চাও, দেখো 50 ডিভাইড বাই 1200, তার মানে ইন্টু 100 করতে হবে, 100%, তাহলে 4% হয়। এই যে এখানে 4, তারপর দেখো 200 করলে 16% হয়। এইভাবে প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল পার্সেন্টেজ ক্যালকুলেট করতে হবে। কিভাবে পার্সেন্টেজটা ক্যালকুলেট করতে বুঝতে পারছো মনে হয়? এরপর দেখো ইন্ডিভিজুয়াল আবার তার ফাইননেস মডুলাস। ইন্ডিভিজুয়াল ফাইননেস মডুলাস কি হবে? এর জন্য এইগুলোর সব সামেশন, প্রত্যেকটার কিউমুলেটিভ পার্সেন্টেজের সামেশন ডিভাইড বাই 100। এইখানে দেখো টোটাল করলে 286 হয়েছে। এফএস মানে ফাইননেস মডুলাস ফর সাভার স্যান্ড, জাস্ট একটা সাফিক্স দিয়ে ডিনোট করছে আর কি। এফটি মানে দুর্গাপুর স্যান্ড। এরপর দেখো এইগুলোর কিউমুলেটিভ পার্সেন্টেজ ক্যালকুলেট করছে দুর্গাপুর স্যান্ডের জন্য। এরপরে প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল ফাইননেস মডুলাস পেয়ে গেলাম আমরা। এফএস সাভার স্যান্ডের জন্য 2.86,
তারপরে এফডি হচ্ছে দুর্গাপুর স্যান্ডের জন্য 2.06। মনে রাখবা যে এই এফএম ভ্যালু ক্যালকুলেশনের জন্য সবসময় 2 দশমিক পর্যন্ত, মানে 2টা ডেসিমেল নিব, পয়েন্টের পরে 2টা ডেসিমেল নিব, 2 ঘর। অনেক সময় 3 ঘরও নেওয়া যেতে পারে, তবে 3 ঘর নেওয়ার দরকার নেই, কারণ এই ভ্যালুগুলা 2 থেকে 3 বা একটা বিলো 10 এর মধ্যে থাকে, এই জন্য 2 দশমিক পর্যন্ত নিলেই হবে। এরপর দেখো কম্বাইন ক্যালকুলেট করতে হবে সেই আগের মতো করে 1250 × 2.86, তার মানে M1 F1 প্লাস M2 ও 1250, কারণ প্রত্যেকটার ওয়েট বলা ছিল 1250 করে। এরপরে দুইটার M1 প্লাস M2 করলে কম্বাইন 2.86। দেখো যে 2.06 আর 2.86 এই দুটার অ্যাভারেজ করলে কিন্তু 2.46 হয় না, হয় এই ক্ষেত্রে হয়, কারণ কি দুইটার ওয়েটই সেম, ঠিক আছে, এই জন্য অ্যাভারেজ হচ্ছে। কিন্তু যদি আলাদা আলাদা ওয়েট হইতো সেই ক্ষেত্রে আর হবে না। আচ্ছা, আমরা শেষের দিকে একবার কমপ্লিট একটা এক্সাম্পল দেখবো, তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে। 2 samples of sand, one from Kaliakot, ফাইননেস মডুলাস আছে 2.84। দুইটা স্যাম্পলের মধ্যে একটার ফাইননেস মডুলাস 2.84, দি আদার ফ্রম সুনামগঞ্জ স্যান্ড, ফাইননেস মডুলাস হচ্ছে, ফাইননেস মডুলাসকে সংক্ষেপে এফএম বা এফ এগুলো দ্বারা লেখা যায়, ঠিক আছে। যদি প্রবলেমে এফএম লেখা থাকে তাহলে আমরা ফাইননেস মডুলাস বুঝে নেব। দুটাকে একসাথে মিক্স করার পরে তার কম্বাইন্ড যে ফাইননেস মডুলাস 2.54, এখানে রেশিও ক্যালকুলেট করতে হবে, ডিটারমাইন দ্য রেশিও ইন হুইচ দে আর মিক্সড, মানে কোন রেশিওতে তারা মিক্সড করা হয়েছে। তাহলে সেই ফর্মুলা থেকে ক্যালকুলেট করব আমরা। এখানে যে জিনিসগুলো দেওয়া আছে, একটা হচ্ছে এফ কম্বাইন্ড 2.54, এফকে মানে কালিয়াকোট স্যান্ড 2.84, আর এফএস হচ্ছে 2.24। এরপর আমরা ফর্মুলাতে বসাই, দেখো F1 মাইনাস এফ কম, এটা হচ্ছে টোটাল যে কম্বাইন্ড ফর্ম তার রেশিও কত, একটা থেকে রেশিও কত। F1 মাইনাস এফ কম যে ফর্মুলা ছিল, এখান থেকে দেখো 1 আসলো, তার মানে 1 মানে দুইটা স্যাম্পল 1:1 এই রেশিওতে আছে, ঠিক আছে। এখন দেখো এটা কিভাবে আমরা একটা R1 ক্যালকুলেট করে দেখি। R1 মানে কি ছিল, প্রবলেম এইখানে শেষ, এই প্রবলেমের জন্য এইখানে শেষ, জাস্ট বোঝার জন্য আর কি। F1 হচ্ছে 2.84 মাইনাস 2.54 F1 হচ্ছে 2.84, তার মানে এটা হচ্ছে 0.3, 0.6, তার মানে 1/2। তারপর R2 ক্যালকুলেট করি, F2 মাইনাস F কম, F1 হচ্ছে, তার মানে উপরে দেখো 2.24 মাইনাস 2.54, তাই না, আর 0.6, তার মানে উপরেও থাকে 0.3, 0.6 ক্যালকুলেট করলে এখানেও হাফ হয়, তার মানে R1 to R2 হাফ হয়, তার মানে দুইটা সেম রেশিওতে 1:1, মাইনাস এখানে ব্যাপার না, এটা হচ্ছে দুটো ডিফারেন্স, ঠিক আছে। দেখো তাহলে এইটাও হাফ, এর দুইটার মধ্যে এইটাও হাফ এটাও হাফ, তার মানে সেম রেশিওতে 1:1 রেশিওতে মিক্স করা। যদি এরকম প্রবলেমে এরকম বলা থাকে ডিটারমাইন দ্য রেশিও ইন হুইচ দে আর মিক্সড, কি রেশিওতে মিক্সড করা হয়েছে, এর মধ্যে মানে কালিয়াকোট স্যান্ড কি রেশিওতে, তাহলে R1 ভ্যালু, বা এখানে যদি তুমি R কে বলো, R কে ভ্যালু ক্যালকুলেট করবা, ঠিক আছে। আর একটা ক্যালকুলেট করে আরেকটা অটোমেটিক্যালি পাওয়া যায় 1 মাইনাস R2, অথবা এই ফর্মুলা থেকে, ঠিক আছে। এক্সামে দিলে যেন পারো।
সহজ ব্যাপার স্যাপার পারবো আশা করি। এরপর দেখো একটা কমপ্লিট এক্সাম্পল, যে চিপের ওপেনিং স্পেসগুলো দেওয়া আছে একটা স্যান্ডের জন্য। দেখো যে একটা চিপ অ্যানালাইসিস ডাটা দেওয়া আছে, এখানে 4 নম্বর থেকে 200 নম্বর চিপ পর্যন্ত দেওয়া আছে এবং তার কম্পারেটিভ যে ওপেন স্পেসগুলো দেওয়া আছে। এই ওপেন স্পেসগুলো সবসময় মুখস্থ রাখবে তোমরা, ঠিক আছে? ভাইবার জন্য প্লাস সব জায়গাতে এগুলো আসে মোটামুটি যে কোনো কম্পিটিটিভ এক্সামে। তারপরে তার ওয়েট রিটেন দেওয়া আছে, ওয়েট রিটেনে প্রথমটার জন্য 0.0, 9.5 এইভাবে ওয়েট রিটেন দেওয়া আছে। এখন দেখো এই এক্সাম্পলে স্যাম্পলের টোটাল ওয়েট বলা নেই, বলা আছে কোনো কিছু বলা নেই, জাস্ট এই 4টা দেওয়া থাকবে হচ্ছে এই যে লাল করা, রেড দিয়ে হাইলাইট করা এই অংশটুকু তোমার কাছে দেওয়া থাকবে। প্রথমে হচ্ছে চিপ নাম্বার, চিপের ওপেনিং আর ওয়েট রিটেন কত, এইগুলো দেওয়া থাকবে। এখান থেকে বলতে পারে যে তার এফএম ভ্যালু কত ক্যালকুলেট করতে হবে। যদি 2টা দেওয়া থাকে 2টা ক্যালকুলেট করে, আবার এরকম দেওয়া থাকতে পারে যে তার কম্বাইন্ড ভ্যালু কত সেটা দেওয়া থাকবে। তাহলে তোমাকে টোটাল একেবারে কমপ্লিট এক্সাম মানে কমপ্লিট প্রথমে আলাদা আলাদা টেবিলে প্রত্যেকটার এফএম ক্যালকুলেট করতে হবে, তারপর কম্বাইন্ড এফএম ক্যালকুলেট করতে হবে। তাহলে আমাদের দেওয়া থাকবে হচ্ছে চিপের নাম্বার, চিপের ওপেনিং আর ওয়েট রিটেন কত। এখান থেকে আমরা কিভাবে ইন্ডিভিজুয়াল এফএম ক্যালকুলেট করতে পারলে তো কম্বাইন্ড এফএম ক্যালকুলেট করা যাবে, তাই না? এখন দেখো যে যে কথা বলছিলাম যে স্যাম্পলের টোটাল ওয়েট দেওয়া নেই। স্যাম্পলের টোটাল ওয়েট পাবা 0 থেকে একেবারে 4 নম্বর থেকে শুরু করে 200 নম্বর চিপ পর্যন্ত কতটুকু আছে সেগুলাই হচ্ছে তার টোটাল ওয়েট। এখানে যোগ করলে দেখো কত হয়, 550 মনে হয় 500 হয়, যোগ করলে 500 গ্রাম হয়। টোটাল স্যাম্পল ওয়েট হচ্ছে 500 গ্রাম। এখন দেখো যে স্টেপ শুরু মানে ক্যালকুলেশন শুরু, কি করবা সবগুলা লিখলা, লেখার পরে কিউমুলেটিভ ওয়েট রিটেন। কিউমুলেটিভ ওয়েট রিটেনটা কি হবে, প্রত্যেকটা প্রথমটার জন্য প্রথমটা থেকে গেল, পরেরটা হবে প্রথম দুইটার যোগফল 0.00 প্লাস 9.5 এই দুটার যোগফল এখানে বসলো। এরপরে দেখো এরপরেরটা হবে হচ্ছে সব প্রথম 3টার যোগফল, অথবা ইনডিরেক্টলি বলতে পারো এটার সাথে এটার যোগফল এখানে বসবে, বুঝতে পারছো? তারপরে এটার জন্য কি হবে, এটা কিউমুলেটিভ ওয়েট রিটেনের যে আগের ঘর প্লাস ওয়েট রিটেন, তারপরে এখানে বসবে। এইভাবে তুমি 200 নম্বর চিপ পর্যন্ত ওয়েট রিটেন ক্যালকুলেট করবা। এরপরে পার্সেন্ট, আমার এফএম ভ্যালু ডেফিনেশনে বলা আছে যে পার্সেন্ট কিউমুলেটিভ রিটেন ডিভাইড বাই 100। সুতরাং আমাকে সেই অপশনে যেতে হবে। তাহলে কিউমুলেটিভ পার্সেন্ট রিটেন আমি ক্যালকুলেট করার জন্য প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কিউমুলেটিভ রিটেনকে তার যে টোটাল স্যাম্পল ওয়েট দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করতে হবে। দেখো 0 তার মানে 0%, 9.5 আমরা একটা ক্যালকুলেট করে দেখো, 9.5 ডিভাইডেড তার মানে 1.9 ইন্টু 100 দিলে কি হবে 1.9, এই যে এখানে 1.9। এরপরে কি হবে 102 ডিভাইডেড বাই 500 ইন্টু 100। তাহলে ইন্ডিভিজুয়াল কিউমুলেটিভ পার্সেন্ট রিটেন পেয়ে যাব। এখন দেখো এফএম ভ্যালু ক্যালকুলেশন। এফএম ভ্যালু ক্যালকুলেশনের সময় কোন পর্যন্ত যোগ করতে হবে কিউমুলেটিভ পার্সেন্ট রিটেনগুলোকে? এই যে এখানে 0.0 থেকে 100 না, 100 তো 200 নম্বর চিপ, 98.14 এই পর্যন্ত, এই যে এখান থেকে এই পর্যন্ত যোগ করতে হবে। যোগ করে 100 দ্বারা ভাগ করলে তার ফাইননেস মডুলাস ভ্যালু পেয়ে যাবা। এখানে দেখো সামেশন অফ কিউমুলেটিভ পার্সেন্ট রিটেন যেটা করা আছে এক্সেপ্ট 200 নম্বর চিপ, এটাকে বাদ দিতে হবে, ঠিক আছে? কারণ কি, এটা এএসটিএম স্ট্যান্ডার্ড বা যে ডেফিনেশন স্ট্যান্ডার্ড সেখানেই বলা আছে আপ টু নাম্বার 100, ঠিক আছে? এখন একটা জিনিস আমি খেয়াল করতে বলছিলাম যে যত ফাইননেস মডুলাস বা ফাইননেস মডুলাস ভ্যালু কম হবে তত তার ফাইন পার্টিকেলের পার্সেন্টেজ বেশি। এটা কেমনে দেখো যে এইখানে যদি তার ওয়েট রিটেনটা বেশি হয়, এখানে 0 দিয়ে শুরু, তো ধরো এখানে 10 দিয়ে শুরু হলো, 10 দিয়ে শুরু হলো, তারপরে এখানে 20, তার আমি ধরতেছি কি
এখানে যে ফাইনেস মডুলাস ভ্যালুটা আছে সেটা আমি স্ট্যান্ডার্ড ধরলাম, এর রেসপেক্টে দেখবো যে ফাইনেস মডুলাস বাড়ে বা কমে কিরকম। ধরো এখানে 10 দিয়ে শুরু করলাম, 10 20 30, তার মানে বড় পার্টিকেলগুলোর পার্সেন্টেজ যদি বেশি হয় কিউমুলেটিভ ক্যালকুলেট করার সময়, সরি আমি এখানে লিখি 10 20 30 এইভাবে ধরো আছে, মানে প্রথমে বড় পার্টিকেলগুলো কিছু পার্সেন্টেজ আছে, কিরকম ইফেক্ট ফেলে দেখো। তাহলে প্রথমটার জন্য 10, তারপরে 30, তারপরে 60 কিউমুলেটিভ ওয়েট পার্সেন্টেজ। এখন দেখো যে এইখানে যদি ওয়েট বেশি থাকে তাহলে এই ওয়েটটা যোগ হবে কোন পর্যন্ত, একেবারে এই পর্যন্ত। এই জন্য যত এই ক্ষেত্রে ফাইনেস মডুলাসের ভ্যালু বেশি হবে না কম হবে, বেশি হবে। তাহলে দেখো যে আমরা সব সময় সিভ অ্যানালাইসিস যখন করি তখন বড় পার্টিকেলগুলো বা স্পেস যার বেশি, ওপেন স্পেস যার বেশি বা চিপের যে বড় চিপগুলো সেগুলো উপরের দিকে দিই, তারপরে কম্পারেটিভলি ছোটগুলো নিচের দিকে। এই জন্য যদি বড় চিপগুলোতে ওয়েট রিটেন বেশি হয় তাহলে তার ওয়েটের ইফেক্টটা শেষ পর্যন্ত বেশি যাবে। এই জন্য তার মানে কি এফএম ভ্যালু বেশি আর হ্যাঁ হ্যাঁ তার মানে পার্টিকেলগুলোও বড়। আর যদি তার ওয়েট রিটেনটা প্রথমেই কম থাকে তার ইফেক্ট কিন্তু থাকতেছে না শেষ পর্যন্ত। তার মানে তার সেম পার্টিকেল যদি ধরো এই যে ওয়েট রিটেনগুলো আছে এগুলো যদি উল্টায় দাও, মানে 204 নম্বরে হবে 55, দেখবা যে এফএম ভ্যালু অনেক বেড়ে যাবে। তার মানে সেখানে বড় পার্টিকেলের পার্সেন্টেজ বেশি। কারণ কি দেখো যে এফএম ভ্যালু ক্যালকুলেট করার যে প্রসেস, সেই প্রসেসে প্রথমে যদি ওয়েট রিটেনটা থেকে যায় তাহলে শেষ পর্যন্ত তার ইফেক্টটা থেকে যাচ্ছে। দেখো এইখানে 55 তো বা 173 এখানে সবচেয়ে বড় ভ্যালু, এটা যোগ হচ্ছে কয়বার, 3 বার। কিন্তু 173 যদি প্রথমেই থাকতো তাহলে যোগ হতো 5 বার। ঠিক আছে, তার মানে এফএম ভ্যালু বাড়বে তখনই যখন পার্টিকেল সাইজগুলো বড় হবে। এরপরে দেখো যে তোমরা এটা পড়ছো অলরেডি ল্যাবে, ফাইনার ভ্যালু থেকে আরেকটা হচ্ছে পার্সেন্ট ফাইনার কিভাবে ক্যালকুলেট করব। পার্সেন্ট ফাইনার ইনডিরেক্টলি বলে যে পার্সেন্ট পাসিং। আমরা সিভ অ্যানালাইসিস এগ্রিগেটে যখন দেখাইছিলাম তখন আমরা বলছিলাম যে পার্সেন্ট পাসিং, এটা কি বলে যে পার্সেন্ট ফাইনার। এটা কিভাবে ক্যালকুলেট করব, কিউমুলেটিভ পার্সেন্ট রিটেন থেকে 100 থেকে বিয়োগ করতে হবে। 100 থেকে 0 বিয়োগ করলে 100, তারপর 1.9 বিয়োগ করলে 98.10, এভাবে পার্সেন্ট ফাইনার ক্যালকুলেট করলো। এই দুটা কি কাজে লাগে, এটা হচ্ছে গ্র্যাডুয়েশন কাজ যে করা হয়, ওয়াই অ্যাক্সিসে পার্সেন্ট ফাইনার বসে আর এদিকে চিপের ওপেনিং। এখন দেখো স্যান্ডের টাইপ দেওয়া আছে। যখন গ্র্যাডুয়েশনের বা সিভ অ্যানালাইসিস বা ফাইনেস মডুলাস ক্যালকুলেট করা হয় তখন জাস্ট এরকম একটা চার্ট করে দিতে হয়। ঠিক আছে, আমরা যখন এক্সামে করব তখন এফএম ভ্যালু ক্যালকুলেশনটা জাস্ট নিচে দেখাই দিব। ঠিক আছে, এক্সামে যদি এরকম কোনো কিছু থাকে তাহলে এফএম ভ্যালু যে ক্যালকুলেশন সেটা জাস্ট একটা ফর্মুলেশন লিখে দেবো, আর স্যান্ডের টাইপ এই পাশে রিমার্কস দিয়ে বা স্যান্ড টাইপ বলে দিব যে স্যান্ড টাইপ সিলেট স্যান্ড এক্সামে উপরের দিকে বলা থাকবে, যদি বলা না থাকে অথবা যদি এরকম চার্ট দেওয়া থাকে চার্টের মধ্যে যদি বলা থাকে, তাছাড়া তো টাইপ দিয়ে বোঝা যাবে না। এরপর দেখো যে যদি কোনো একটা চিপ অ্যানালাইসিস করি তার পার্সেন্ট ফাইনার দেওয়া আছে এবং কিউমুলেটিভ ওয়েট রিটেন দেওয়া আছে। এখান থেকে এটা সাধারণত ল্যাবের একটা ইকুয়েশন বা ল্যাবের কাজ আমরা দেখাচ্ছি। দেখো যে পার্সেন্ট ফাইনার আর তার এগেনস্টে চিপ ওপেনিং থেকে আমি কিভাবে একটা গ্র্যাডুয়েশন কার্ভ তৈরি করব। তোমরা যেটা হাতে করছিলা ওইটা আমি এখন এক্সেল শিটে দেখাবো। এটা খুবই ইন্টারেস্টিং, তোমরা যে পারো তাহলে তো ভালোই, মানে একেবারে 100% অ্যাকুরেট সাধারণত আমরা এক্সেল শিট দিয়ে করি। তাহলে একদিকে বসাবো পার্সেন্ট ফাইনার আর একদিকে চিপের ওপেনিং। একটা এক্সেল শিট প্রথমে ওপেন করবা,
প্রথমে দেখো যেটা এক্স অ্যাক্সিসে যাবে সেটা প্রথমে রাখতে হবে। স্টেপগুলো একটু খেয়াল রাখবা। এটা হচ্ছে সিবের ওপেনিং। ঠিক আছে, আর একদিকে ওয়াই অ্যাক্সিসে বসবে পার্সেন্ট ফাইনার। পার্সেন্ট ফাইনার ক্যালকুলেশনের সময় আবার নাম্বার 200 নম্বর চিপ আসবে, আর এইদিকে হচ্ছে পার্সেন্ট ফাইনার। এখন দেখো যে কিভাবে আমরা গ্রাফ তৈরি করব। তোমরা ভ্যালুগুলো মনে হয় ছোট ছোট দেখতে পাচ্ছ। প্রথমে কন্ট্রোল চেপে ধরবো, কন্ট্রোল চেপে ধরে এক্স অ্যাক্সিসে যেটা বসবে সেটা সিলেক্ট করব, শুধু ভ্যালুগুলা। ঠিক আছে, তারপরে ওয়াই অ্যাক্সিস যেগুলো বসবে সেগুলো সিলেক্ট করলাম। প্রথমে যদি তুমি এই পার্সেন্ট ফাইনারকে সিলেক্ট করো তাহলে এটা কোন অ্যাক্সিসে যাবে? এক্স অ্যাক্সিসে। এটা কিন্তু এক্সেল যে প্রোগ্রামিং করা আছে সেই এই প্যাটার্ন ফলো করে। প্রথমে যেটা সিলেক্ট করবা সেটা এক্স অ্যাক্সিসে যাবে, তারপরে কন্ট্রোল চেপে ধরে ওয়াই অ্যাক্সিস যেটা যাবে সেটা সিলেক্ট করলাম। এরপর দেখো কন্ট্রোল ছেড়ে দিলাম, ইনসার্টে আসলাম, ইনসার্টে এসে স্ক্যাটার অপশন, স্ক্যাটারে গিয়ে দেখো কার্ভের প্যাটার্ন কি, কার্ভের প্যাটার্ন দেওয়া আছে। পয়েন্ট নিতে চাও নাকি স্মুথ লাইন? আমরা সাধারণত গ্র্যাডুয়েশন যেটা করি সেটা হচ্ছে জয়েন্ট লাইন। দুটা পয়েন্ট যদি থাকে, এটা একটা পয়েন্ট এটা একটা পয়েন্ট, তাহলে স্ট্রেট লাইন দ্বারা যোগ করি। ঠিক আছে, তাহলে আমি ওই লাইন সিলেক্ট করলাম, কার্ভ তৈরি হয়ে গেছে। ঠিক আছে, কারণ তো এই প্যাটার্নে হবে। এখন দেখো যে এটাকে আরো সুন্দর করা যায়, অন্য আরেক সময় থাকলে বলবো। এখন দেখো যে যেটা আসছে সেটা কিন্তু গ্র্যাডুয়েশন কার্ভ না, কারণ গ্র্যাডুয়েশন কার্ভে বলা ছিল একটা অ্যাক্সিস হবে নর্মাল অ্যাক্সিস, পার্সেন্ট ফাইনার যেগুলা সেগুলো হবে নর্মাল অ্যাক্সিসে, আর চিপ ওপেনিং সেগুলো হবে লগ অ্যাক্সিসে। এখন আমাকে লগ অ্যাক্সিসে নিতে হবে। তাহলে দেখো লেআউটে যাও, লেআউটে গিয়ে, আচ্ছা তার আগে লেআউটে গেলাম। এখন দেখো যে কার্ভের মধ্যে গ্রিড লাইন থাকে, গ্রিড লাইন থাকে না, এগুলো হচ্ছে মেজর গ্রিড লাইন। এই যে 0 থেকে 20, তারপরে 20 থেকে 40, এগুলো হচ্ছে মেজর গ্রিড লাইন। এরপরেও কার্ভে দেখবা যে 10 পর্যন্ত বড় বড় মানে অন্য কালারের লাইন দেওয়া থাকে, তারপরে চিকন চিকন লাইন। তাহলে আমি গ্রিড লাইন দিয়ে দিই। দেখো হরাইজন্টাল, হরাইজন্টাল মানে প্যারালাল টু এক্স অ্যাক্সিস। আমি এখানে মেজর অ্যান্ড মাইনর গ্রিড লাইন দিয়ে দিলাম। দেখো মেজর অ্যান্ড মাইনর গ্রিড লাইন হয়ে গেছে। ঠিক আছে, তারপরে দেখো আবার গ্রিড লাইন ভার্টিক্যালে আমি দিয়ে দিলাম মেজর অ্যান্ড মাইনর, কার্ভের শেপ চলে আসছে, কিন্তু নর্মাল অ্যাক্সিস এখনো চেঞ্জ হয়নি। এখন দেখো যে আমাকে এক্স অ্যাক্সিস, যেটা এক্স অ্যাক্সিস মানে হরাইজন্টাল অ্যাক্সিস, এটাকে লগ স্কেল নিতে হবে। দেখো যে শো অ্যাক্সিস উইথ লগ স্কেল, এই যে গ্র্যাডুয়েশন কার্ভ হয়ে গেছে। ঠিক আছে, তোমরা যেটা করছো। এখন দেখো যে তোমার কাছে মনে হচ্ছে এইটুকু আর দরকার নেই, এটুকু অনেক সুন্দর সুন্দর করা যায় এগুলাকে, মানে উপরে চার্টের টাইটেল দিয়ে। আমরা আরেকটু দেখি, সময় আছে মনে হয়, সময় আছে না? দেখো এইখানে এক্স অ্যাক্সিসের যেটা এক্স অ্যাক্সিস শুরু হয়েছে, এইখানে তোমার কাছে মনে হচ্ছে 0.01, এটা থাকার দরকার নেই। ঠিক আছে, যদি থাকার দরকার না থাকে তাহলে হরাইজন্টাল অ্যাক্সিসে যাও, মোর প্রাইমারি হরাইজন্টাল অ্যাক্সিস অপশন, এই অপশনে যাও। আচ্ছা, এখানে দেখো মোর অপশনে গেলাম যখন, তখন বলা আছে অ্যাক্সিস অপশন ম্যাক্সিমাম, সবগুলা অটো দেওয়া আছে। দেখো ম্যাক্সিমাম, মিনিমাম, ম্যাক্সিমাম এগুলা বলা আছে। তারপরে মেজর ইউনিট, মেজর আগে বলি যে মিনিমামটা কি। মিনিমাম হচ্ছে কার্ভের একটা শুরুর স্টার্টিং পয়েন্ট থাকে না, ধরো নর্মাল কার্ভ যদি হয় এইভাবে করি না, 0 থেকে শুরু করবা না 10 থেকে শুরু করবা। ঠিক আছে,
আমি এখন আছি হরাইজন্টাল অ্যাক্সিসে। হরাইজন্টাল অ্যাক্সিসে মিনিমাম কত থেকে তুমি শুরু করতে চাও সেটা তুমি এখানে ডিফাইন করে দিতে পারো, তাহলে তোমার কার্ভটা সুন্দর হবে। এমনি যেটা ঠিক আছে, এটা 100% রাইট, তুমি যেটা আঁকছো সেটা 100% রাইট, কিন্তু সেটাকে আরো সুন্দর করার জন্য বা যদি ছোট করে দাও তাহলে আর একটু বড় স্পেসে দেখা যাবে পেপারে যখন তুমি প্রেজেন্ট করবা। এই জন্যে তুমি ফিক্সড একটা অপশন দিয়ে দেবা মিনিমাম কত থেকে শুরু হবে। দেখো আমার মিনিমাম ভ্যালু ছিল আগে 0.075 ছিল, 0.075 ছিল না, তার মানে আমি 0.07 নিলেই হবে। মিনিমাম ভ্যালু ছিল কত? 0.075। আমি যদি 0.07 থেকে শুরু করি মিনিমাম, আর ম্যাক্সিমাম ছিল 4.75, আমি ম্যাক্সিমাম এখানে রাখবো 5, তাহলেই তো হয়, তাই না? হরাইজন্টাল অ্যাক্সিসের ভ্যালুর রেঞ্জ ছিল কত? 0.075 থেকে 4.75। তাহলে আমি মিনিমাম রেঞ্জটা রাখলাম 0.07, ঠিক আছে, তারপরে 5 রাখলাম, এরপরে ক্লোজ দিয়ে দিলাম। দেখো অনেক সুন্দর হয়ে গেছে, ঠিক আছে না? কার্ভটা আর একটু বড় দেখা যাচ্ছে। পয়েন্টগুলো তুমি, আমরা যেটা করতাম সেটা হচ্ছে আগে এরকম এক্সেল শিটে রিপ্রেজেন্ট করতাম, করে পয়েন্টগুলো বসায় দিতাম, ঠিক আছে? এটা হচ্ছে ফাঁকিবাজি চিন্তা ভাবনা আগে, মানে স্টুডেন্ট লাইফে। আচ্ছা দেখো, এখন সাধারণত আমরা যখন প্র্যাকটিক্যালি করব সবগুলো এইভাবেই করতে হবে, তোমার হাতে কোনো কিছু, কারণ এটা দিয়ে অনেক কিছু রিগ্রেশন কনস্ট্যান্ট, তারপরে ডিফ্লেকশন, অনেক কিছু ক্যালকুলেট করা যায় যেটা 100% রাইট। এই যে ভ্যালুগুলো এর মধ্যে কোরিলেশন আছে কিনা অনেক কিছু এখান থেকে দেখা যায়। আচ্ছা যাই হোক, তাহলে এক্স অ্যাক্সিস যে হরাইজন্টাল অ্যাক্সিসে, আর তারপরে দেখো আরো ভ্যালুগুলো আছে, এটা মাঝখানে চলে গেছে, এটাকে আবার সাইডে নেওয়া যাবে। তারপরে এগুলো এবার তোমরা নিজেরা আরেকটু প্র্যাকটিস করবা। আমি যদি কখনো ল্যাব ক্লাস নিই তাহলে সবগুলো এক্সেল শিটে করে জমা দিলে হবে। দেখো যে টাইটেল, এই যে টাইটেল দিয়ে দিলাম, এখানে লিখে দিবা চিপ ওপেনিং। টাইটেল কোড থেকে দিলাম, এই লেআউটে সবগুলো যত মানে প্লট করার পরে যত মডিফিকেশন করতে চাবা সব লেআউটে। দেখো যে টেক্সট বক্স, চার্ট টাইটেল, চার্ট টাইটেল কি হবে? গ্রাডেশন কার্ভ। গ্রাডেশন কার্ভ, তারপরে এটা হবে চিপ ওপেনিং। তারপরে দেখো অ্যাক্সিস টাইটেল ভার্টিক্যাল দিয়ে দিবা, এইভাবে প্রত্যেকটা সুন্দর করে দিলে তোমার গ্রাডেশন কার্ভ হয়ে যাবে। যেটা আমি দেখাইলাম এই জন্যে যে আমরা যেটা দেখলাম, এই যে এখানে গ্রাডেশন কার্ভটা আঁকা আছে এখানে, ঠিক আছে? এখন আমরা এগ্রিগেটে দেখো 3-4টা কার্ভ আঁকা দেখছিলাম, ঠিক আছে? এটা তোমরা ইউসিএস, আনকনফাইন্ড সয়েল ক্লাসিফিকেশন সিস্টেম, ইউএসসিএস, আনকনফাইন্ড সয়েল ক্লাসিফিকেশন, এইখানে গিয়ে এখন এই যে গ্রেডেশন কার্ভ তুমি তৈরি করতেছো, এটা দ্বারা বলা যাবে যে এটা ওয়েল গ্রেডেড, ইউনিফর্মলি গ্রেডেড নাকি গ্যাপ গ্রেডেড। এটা আমরা ইউসিএস সিস্টেম, এটা জিওটেকে পড়ানো হবে যখন আমরা সয়েলের ক্লাসিফিকেশন শিখব, ঠিক আছে? এই যে ফাইনাল পার্সেন্টেজ ক্যালকুলেট করে তার কার্ভের শেপ অনুযায়ী বলা যায় যে এটা ইউনিফর্মলি গ্রেডেড নাকি গ্যাপ গ্রেডেড। এটা বলো তো, এটা দ্বারা কি বোঝা যাচ্ছে? এটার ভিতরে একটু ডিফারেন্স বলতে পারবা? হ্যাঁ, এটা গ্যাপ গ্রেড। দেখো যে একেবারে 200 নম্বর চিপের পর থেকে মোটামুটি 1.5 পর্যন্ত সবগুলো জিরোর কাছাকাছি। তারপরে দেখো যে মাঝখানে শুধু স্ট্রেট লাইন একটা, তারপরেও জিরোর কাছাকাছি, তার মানে এইগুলো মিসিং, এগুলো মিসিং, তাই না? এই সাইজের পার্টিকেলগুলো মোর অর লেস মিসিং, মানে টেন্স টু জিরো। কিন্তু এটার ক্ষেত্রে দেখো সবগুলাই মোটামুটি আছে। এটা হচ্ছে ইউনিফর্ম গ্রেড। এই কার্ভের সাইজ অনুযায়ী তোমাদের শেখাবে পরে।